আশা করি তোমরা ভালো আছো। আমরা গুণগত রসায়নের গত লেকচার অর্থাৎ 1 নম্বর লেকচার আমরা দেখছি। আশা করি তোমরা সব কিছু পড়ছো। এবার গুণগত রসায়নের 2 নম্বর লেকচার নিয়ে আমরা আলোচনা করব। তো 1 নম্বর লেকচারে আমরা 54 এবং 55 পৃষ্ঠা পড়ছি। এবার 56 পৃষ্ঠায় তোমরা দেখতে পারো প্রোটন, নিউট্রন এগুলো নিয়ে আলোচনা এবং রাদারফোর্ডের পরীক্ষা ও নিউক্লিয়াস আবিষ্কার নিয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে কথা বলতে চাচ্ছি। তো আমরা গুণগত রসায়নে লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো গুণগত রসায়নের লেকচার 2তে আমি শুরুতে প্রোটন নিয়ে একটু আলোচনা করি। এগুলো 9-10 বেজ আলোচনা, আমি আবার গত দিনও বলছিলাম। তো আমরা এই যে একটা পরমাণু যদি আমরা লিখি, পরমাণুর আমরা জানি এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসেই থাকে সেই নিউট্রন এবং প্রোটন। আমরা এর প্রোটনটা নিয়ে আলোচনা করব। প্রোটন একটা স্থায়ী কণিকা, পরমাণু অপরিহার্য মৌলিক কণিকা। আমরা জানি পরমাণুর স্থায়ী কণিকার মধ্যে আমরা জানি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এর মধ্যে প্রোটনও একটা স্থায়ী কণিকা, এটা ধনাত্মক চার্জযুক্ত। এইটার চার্জ সংখ্যা, এর চার্জ অর্থাৎ ইলেকট্রনের চার্জ এবং এর চার্জ একই রকম, 1.6 × 10⁻⁻19 কুলম। অর্থাৎ আমি চার্জটা যদি লিখি 1.6 × 10⁻⁻19 কুলম, যখন আমি এটাকে ইলেকট্রনের চার্জ বলবো সেটা মাইনাস চিহ্ন, যখন এটাকে আমি প্রোটনের চার্জ বলবো সেটা প্লাস চিহ্ন। এতটুকু শুধু পার্থক্য, চার্জের পরিমাণ সমান, শুধু চিহ্ন আলাদা। এর একটা ইলেকট্রনের চার্জ, একটা প্রোটনের চার্জ একই সমান। আপেক্ষিকভাবে এর এই চার্জটাকে +1 ধরা হয়। প্রোটনের ভর, আপেক্ষিক ভর 1.00757 গ্রাম পারমাণবিক ভর। এটা AMU। প্রোটন, একটি প্রোটনের, আমরা জানি প্রোটনের যে ভরটা অ্যাটমিক মাস ইউনিট, AMU, অ্যাটমিক মাস ইউনিট। তো এটা হচ্ছে প্রোটনের ভর। এটা ধনাত্মক চার্জযুক্ত, এটা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই প্রোটন আবিষ্কার করেন। এ হচ্ছে প্রোটন। প্রোটন সম্পর্কে এর বাইরে তেমন কিছু তথ্য জানা দরকার নাই। তবে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইলেকট্রনের মতো প্রোটনও আবিষ্কার করা হয়, এবং প্রোটনের আবিষ্কারের ক্ষেত্রে ক্যানাল রশ্মির পরিবর্তে, ক্যাথোড রশ্মির পরিবর্তে ক্যানাল রশ্মি ব্যবহার করা হয়। ক্যানাল রশ্মি, এই ক্যানাল রশ্মিগুলো ঠিক ক্যাথোড রশ্মির বিপরীত দিকে চলে যেত। আমরা তো জানি ক্যাথোড রশ্মি ধনাত্মক দিকে আকৃষ্ট হইতো, তাহলে ক্যানাল রশ্মি ঋণাত্মক দিকে আকৃষ্ট হবে। এটা ধনাত্মক চার্জযুক্ত এ। আর ক্যাথোড রশ্মি ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে এই প্রোটন আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড। তো যাই হোক, আমরা নিউটন নিয়েও যদি আলোচনা করি, নিউটনও পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত একটি অপরিহার্য মৌলিক কণিকা। এটি চার্জ নিরপেক্ষ। নিউট্রাল কথা থেকে এই নিউট্রন কথার উৎপত্তি। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ, চার্জ নাই, এখন প্লাস চার্জও নাই, মাইনাস চার্জও নাই। নিউট্রাল কথা থেকে এই নিউটন কথাটার আবিষ্কার। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক সর্বপ্রথম এই নিউটন আবিষ্কার করেন। প্রোটন সম্পর্কে আরো একটু কথা বলে নেই, যে প্রোটন একটা মৌলের কিন্তু মৌলিক ধর্ম নির্ধারণ করে। মৌলের মৌলিক ধর্ম, একটা মৌলের প্রোটন চেঞ্জ হওয়া মানে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন 1 প্রোটন কার? হাইড্রোজেনের। 2 প্রোটন হিলিয়ামের। 3 প্রোটন কার? লিথিয়ামের। তার মানে একটা মৌলের প্রোটন চেঞ্জ হওয়া মানে মৌলের মৌলিক ধর্মটাই চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা মৌল হয়ে যাবে। এটা মনে রাখবা। আর নিউট্রনের কথা তো বললাম। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক সর্বপ্রথম নিউটন আবিষ্কার করে। এই নিউটন, এটা পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত। স্থায়ী কণিকাগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভারী, 1.00898। এইটা হচ্ছে
এর অ্যাটমিক মাস ইউনিট AMU, এটা হচ্ছে নিউট্রনের ভর। তো নিউটনকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়, আর আমাদের প্রোটনকে P দ্বারা প্রকাশ করা হয়। তো মনে রাখবা, একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যখন আমরা লিখবো, হাইড্রোজেনের একটা নিউট্রন থাকে, ধরো এটা নিউট্রন, আমি সবুজটাকে বললাম প্রোটন, আর বহিষ্ঠ স্তরে লালটাকে আমি বললাম ইলেকট্রন। এই হলো হাইড্রোজেনের গঠন। এবং আমি যখন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেব, আমরা হাইড্রোজেনকে লিখবো H+ আকারে। একটা ইলেকট্রন চলে গেল, সরি আমি একটা জিনিস বললাম, এটা ভুল বলছি, যে নিউট্রন এখানে নাই। হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন নাই, একটা আছে প্রোটন, একটা আছে ইলেকট্রন। এটা আমাদের প্রোটন, একটা ইলেকট্রন। তো H+ মানে এই ইলেকট্রনটা যখন সে ত্যাগ করলো, তখন তার মধ্যে শুধু কি থাকলো? এটা প্রোটন। এই জন্য H+কেও প্রোটন বলা হয়ে থাকে। এই জন্য প্রোটনকে P, অথবা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটনকে H+ দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো প্রোটনের সংখ্যা। এরপর আসো তোমরা নিউট্রনকে যখন বললেন ছোট হাতের n দ্বারা, এটা পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রন কথা নিরপেক্ষ চার্জযুক্ত হওয়ার কারণে, আধানবিহীন হওয়ার কারণে এর এই ধরনের নাম দেওয়া আছে নিউট্রন। এখন এই নিউট্রনকে পরবর্তীতে, প্রথমে তো এটাও একদম মৌলিক কণিকা আমরা জানতাম, এটাও একটা মৌলিক কণিকা, এটা ভাঙা যাবে না। পরবর্তীতে জানা যায় একটা নিউট্রন ভাঙলে একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের জন্ম হয়। একটা ইলেকট্রন এবং একটি প্রোটনের জন্ম হয় এই একটি নিউট্রন ভাঙলে। তো ধারণা করা হয় তেজস্ক্রিয় মৌলের বিভাজনের ফলে যে ক্যাথোড রশ্মি তথা ইলেকট্রনের প্রভাব সৃষ্টি হয়, তার ফলে এর উৎপত্তি ঘটে। এরপরে আমরা রাদারফোর্ডের পরীক্ষা ও নিউক্লিয়াস আবিষ্কার নিয়ে আলোচনা করব। তো রাদারফোর্ডের পরীক্ষা এবং নিউক্লিয়াস আবিষ্কার নিয়ে আমরা কিভাবে আলোচনা করবো, একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। তো রাদারফোর্ডের পরীক্ষা এবং নিউক্লিয়াস আবিষ্কার, তো বিজ্ঞানী রাদারফোর্ড এরকম একটি পাতলা স্বর্ণপাত নিয়ে, উহার মধ্যে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা করছেন, করিয়া এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন। বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করলেন, এটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। উনি এরকম একটা পাতলা স্বর্ণপাত নিয়েছিলেন, যে পাতলা স্বর্ণপাতের পুরুত্ব ছিল 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার। খুবই সূক্ষ্ম, একদম খুবই। তো এই স্বর্ণপাতে তো অনেকগুলো পরমাণু আছে, তো উনি একটা পরমাণুকে হিসাব করছেন। তো ধরো আমি একটা পরমাণুকে এটা একটা জুম করে বড় করলাম, এটা একটা পরমাণু, এটাই একটা পরমাণু। এর মধ্যে উনি একটা, তো এরকম এটা সীসার তৈরি বা লেডের তৈরি, এর মধ্যে রেডিয়াম রেখে তা তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে, আলফা রশ্মি বের করেন। এই আলফা রশ্মিগুলো, এগুলো এরকম করে আলফা রশ্মিগুলো পরমাণুর যখন বের হয় তখন এরকম করে বের হচ্ছিল, তো এরকম করে বের হচ্ছিল। তো এই আলফা রশ্মিগুলো বের হওয়ার পর এখানে কোথা থেকে আসলো, কোথায় আঘাত করলো, এইটা বোঝার জন্য ইনি কি করছিলেন, এর সামনে একটা জিঙ্ক সালফাইডের ZnS জিঙ্ক সালফাইডের একটা পাত ব্যবহার করছিলেন। জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পাত, এটা অবশ্য প্রতিপ্রভাব সৃষ্টি করতে পারে। এরপরে ইনি পরীক্ষা করে দেখছেন যে অধিকাংশ আলফা কণিকাগুলো এরকম স্বর্ণপাতটা ভেদ করে চলে যায়, অধিকাংশ কণিকাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অধিকাংশ কণিকাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অধিকাংশ কণাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক কণিকা এদিক সেদিক বেঁকে যায়। তো
কিছু সংখ্যক কণিকা উনি দেখছেন এরকম করে গিয়ে ঠিক এরকম বেঁকে যাচ্ছে, এরকম করে গিয়ে এরকম বেঁকে যাচ্ছে, এবং উনি লক্ষ্য করে দেখছেন যে প্রতি 20,000 আলফা কণিকার মধ্যে, আলফা কণিকা দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণিকা, 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটা কণিকা পুরা পেছন দিকে ফিরে আসে। পুরা কি দিকে ফিরে আসে? পিছন দিকে ফিরে আসে, 20,000-এর মধ্যে একটি। তাহলে উনি কি করলেন? রাদারফোর্ড একটি পাতলা স্বর্ণপাত নিয়ে উহার মধ্যে আলফা কণিকা অর্থাৎ হিলিয়ামের নিউক্লিয়াস দ্বিধনাত্মক চার্জযুক্ত Ac2 প্লাস, যার চার্জ হলো প্লাস প্লাস, তাহলে এটা প্রত্যেকটা চার্জ প্লাস প্লাস, প্রত্যেকটা রশ্মির চার্জ কি প্লাস প্লাস, দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণিকা বিক্ষেপণ করে দেখছেন অধিকাংশ আলফা কণিকাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক কণিকা এদিক সেদিক বেঁকে যায়, এদিক সেদিক বেঁকে যায়। স্বর্ণপাতের পুরুত্ব ছিল 4 × 10⁻⁴ সেন্টিমিটার। এটা জিঙ্ক সালফাইডের পর্দা। তিনি আরো লক্ষ্য করছেন পুরা 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটা কণিকা পুরা পেছন দিকে ফিরে আসে। এই পরীক্ষা করার পর উনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন। কি কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত নম্বর 1, নিশ্চয় পরমাণুর অভ্যন্তরে একটা কোনো বস্তু আছে যার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে। উনি বললেন যে পরমাণুর ভিতরে অবশ্যই একটা কেন্দ্র আছে যেটি পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত, যে কারণে আলফা কণিকাগুলো যখন সরাসরি যা হিট করে তখন ফিরে আসে, কাছাকাছি গেলে ধনাত্মক চার্জকে বিকর্ষণ করার জন্য এদিক সেদিক বেঁকে যায়, কিছু গতিপথ বেঁকে যায়। আর যেহেতু পরমাণু ক্ষুদ্র পরিসরে শুধু নিউক্লিয়াসটা থাকে, বেশিরভাগ কণাগুলোই এই জন্য পার হয়ে যেতে পারে। তাহলে কি উনি এই সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর ভেতরে একটি কেন্দ্র আছে যা ধনাত্মক চার্জযুক্ত, এই তার নাম দিলেন নিউক্লিয়াস, এবং বললেন এই নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে ধনাত্মক আলফা কণিকা যেটা কাছাকাছি আসে সেটা আংশিক বেঁকে যায়, যেটা সোজাসুজি আছে পুরা বেঁকে যায়। এখন বেশিগুলো পার হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা দিলেন যেহেতু পরমাণুর অভ্যন্তরে ক্ষুদ্র একটা জায়গা শুধু নিউক্লিয়াসটা থাকে আর বেশি অভ্যন্তরটা ফাঁকা, এই জন্য খুব সহজেই আলফা কণিকাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারে। তাহলে এখান থেকে উনি সিদ্ধান্ত দিলেন যেখানে একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করে বলছেন যেখানে একটা পরমাণু ব্যাস 10⁻10 মিটার, সেখানে একটা নিউক্লিয়াসের ব্যাস 10⁻14 থেকে 10⁻15 মিটার পর্যন্ত হয়ে থাকে। তার মানে একটা পরমাণু তুলনায় নিউক্লিয়াস 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট, 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। তাহলে এত গুণ ছোট একটি নিউক্লিয়াস, এত ছোট, এই জন্য অধিকাংশ আলফা কণিকাগুলো স্বর্ণপাত ভেদ করে যেতে পারে। আর এদিক সেদিক বেঁকে যাওয়ার কারণ হলো ধনাত্মক চার্জযুক্ত আলফা কণিকা এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। উনি কেন বললেন? যেহেতু যারা দুইটাই ধনাত্মক, এই জন্য বেঁকে যায়। আর আরেকটা কথা হলো এখানে, যেহেতু এখানে আঘাত করার সময় খুব অল্প সংখ্যক কণিকা নিউক্লিয়াসের কাছ পর্যন্ত পৌঁছতে পারে, সেই জন্য তারা অল্প সংখ্যক 20,000-এর মধ্যে একটা আলফা কণিকা পুরো পেছন দিকে ফিরে আসতে পারে। আচ্ছা, এই হলো নিউক্লিয়াসের আবিষ্কার। আচ্ছা, এরপরে এখন একটা আমার কথা হলো এই পুরা আমরা বললাম এটা একটা স্বর্ণপাত, তার মধ্যে একটা কণা আমরা একটা পরমাণু আমরা বিবেচনা করছি, এটা তার নিউক্লিয়াস। বেশিরভাগ কণা আমরা দেখছি এখানে আলফা কণিকা, বেশিরভাগগুলো এদিক সেদিক, বেশিরভাগগুলো স্বর্ণপাত ভেদ করছে, কিছু সংখ্যক কণিকা এদিক সেদিক বেঁকে গেছে। 20,000-এর মধ্যে একটা কণা পশ্চিম দিকে ফিরে আসছে। স্বর্ণপাতের পুরুত্ব হলো 4 × 10⁻⁴ সেন্টিমিটার, আর পর্দাটা ছিল জিঙ্ক সালফাইডের পর্দা। এখন তোমাদের কোশ্চেন হইল যে তোমরা যে কোশ্চেন যদি করো, একটা কোশ্চেন আসতেই পারে, সেটা হলো ইলেকট্রন। স্যার কক্ষপথে ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনের আকর্ষণে তো এই ধনাত্মক কণা ওইদিক বেঁকে যাওয়ার কথা। দেখো একটা জিনিস মনে রাখবা, আমি নর্মালি একটা জিনিস বলি, একটা ট্রাক রাস্তা দিয়ে চলছে,
তুমি ট্রাকটাকে কোনো কারণে রাস্তার সাইড থেকে টেনে ধরলা, ট্রাকটা কি বেঁকে যাবে না সোজাই যাবে? সোজাই যাবে, কারণ ওর বেগ এবং ভর দুইটাই বেশি, অর্থাৎ ভর বেগটা বেশি হওয়ার কারণে সহজে এটা পার হয়ে যেতে পারবে। আচ্ছা, ঠিক একই কাহিনী, ইলেকট্রন খুবই কম ভর বিশিষ্ট এবং অযথের চার্জটুকু আছে নিয়ে সেখানে আসে, বাট এইখানে যে আমরা আলফা কণিকার ভর কিন্তু 4 একক, কত বেশি! এত ভরের আলফা কণিকা যখন উচ্চ গতিতে যায় তখন ইলেকট্রন এর গতিপথের কোনো বাধা তৈরি করতে পারে না। তবে মানে যখন যায় তখন যদি বিকশিত হয় তখন এমনি এর দিকে চলে যায়, যেটাকে আমরা বলি এরকম করে যাওয়ার সময় ট্রাকটা মনে করো, এরকম যাওয়ার সময় যদি এরকম একটা ধাক্কা খায় তাহলে ঠিক একদিকে কিন্তু ছুটে যাবে, ঠিক এইরকম জিনিসটা। আর যেটা একদম যা ধাক্কা খাবে সেটা পুরো পেছন দিকে ফিরে আসে। এই হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার। এরপরে আছে তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তারপরে আছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, এগুলো 9 10-এ পড়া। তো রাদারফোর্ডের মডেল নিয়ে আলোচনা করার সময় তোমরা যদিও মডেল সম্পর্কে হালকা পাতলা জানো, কিন্তু সেটাতে তোমাদের এখন হবে না, বিস্তারিত জানতে হবে। এর জন্য আমার আরও কিছু লেকচার তোমাকে শুনতে হবে, তারপরে আমরা রাদারফোর্ড এবং বোরের মডেল নিয়ে আমি আলোচনা করতে পারবো। তার আগে পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোটন ও আইসোবার নিয়ে আমি কিছু কথা বলবো। তো আমরা নর্মালি ধরো আমি একটা মৌল লিখলাম, এটা আমাদের একটা মৌল অ্যালুমিনিয়াম। আমরা নিচে একটা সংখ্যা লিখলাম 13, আমি উপরে একটা সংখ্যা লিখলাম 27। তো মনে রাখবা এই যে নিচের এই সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, উপরেরটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। আর আমরা এটাও জানি পারমাণবিক ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের যোগফল, আর পারমাণবিক সংখ্যা মূলত শুধুমাত্র হচ্ছে প্রোটন সংখ্যা। তবে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এখানে যদি কোনো চার্জ না থাকে, প্লাস বা মাইনাস না থাকে, তাহলে প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা। আর প্রোটন আর নিউট্রন থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই, এটা প্রোটন সংখ্যা, প্রোটন আর নিউট্রন থেকে প্রোটনটা বাদ দিলে কি থাকবে? তাহলে প্রোটন এবং নিউট্রন থেকে যদি আমি প্রোটনটাকে বাদ দেই তাহলে থাকবে নিউট্রন। যেহেতু এটা প্রোটন আর এটা প্রোটন নিউট্রন, বাদ দিলে বিয়োগ করলে আমাদের 14। দেখো 7 14 হলে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? এখানে 13, যেহেতু চার্জ নিরপেক্ষ। আর এখানে প্রোটন সংখ্যা কত? ওই 13। নিউট্রন সংখ্যা কত? আর আমরা জানি পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, সেটাও 13। আর পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা, সেটা হলো 87, 9 10। আর চার্জ আদান প্রদান করলে অন্য কোনো সংখ্যার পরিবর্তন হবে না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হবে। যদি এটা 3+ দাও তার মানে 3টে ইলেকট্রন ত্যাগ করছে, 3টে ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন সংখ্যা হবে 10টি, আর কোনো পরিবর্তন ঘটবে না। প্রোটন সাধারণত কোনো মৌল ত্যাগ করতে পারে না, কারণ নিউক্লিয়াস ভেঙে যাবে। 23 কিলো মৌল ছাড়া এটা সম্ভব নয়। এই একটা মৌল সম্পর্কে আমরা এটা 9 10-এর একদম বেস, 9 10-এর প্রাথমিক বেসটা, 9 10-ও বলা যাবে না, 9-এর বেস। তো এইবার আমি পারমাণবিক সংখ্যা কাকে বলে, ওই যে পরমাণুর উপরে যেটা বলছিলাম, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। এটা নিউক্লিয়ন সংখ্যাও বলা যায়, যেহেতু নিউক্লিয়াসের মোট ভরটা এটা। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত শুধুমাত্র প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কিনা মৌলের মৌলিক ধর্ম নির্ধারণ করে, কারণ পারমাণবিক সংখ্যা চেঞ্জ মানে প্রোটন চেঞ্জ, আর প্রোটন চেঞ্জ মানে মৌলের ধর্মটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি আসবো আইসোটোপ। আইসোটোপটা কি জিনিস? আইসো মানে কিন্তু একই, আর টোপ শব্দের অর্থ হচ্ছে স্থান। তো আমি যদি এই 3টাকেই লিখি, দেখো এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যাও 1।
এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু পর্যায় সারণী থেকে এই মৌলগুলোকে অবস্থান দেওয়া হয়, মৌলটাকে অবস্থান দেওয়া হয়। তাহলে যেহেতু এক, কাজের অবস্থান কিন্তু এক, তাহলে একই স্থানে থাকে পর্যায় সারণীতে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। হাইড্রোজেনের এই তিনটা আইসোটোপ লিখলাম, এটার নাম হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রথমটাতে প্রোটন একটা, এটা তো প্রোটন একটা, এটাতে প্রোটন একটা, কিন্তু এটাতে নিউট্রন কাটে। দেখো তো, নিউট্রন 1 - 1 0, নিউট্রন 9, 1:1 নিউট্রন, 3 - 1 কে 2টা নিউট্রন। আমাদের নিউট্রন আর প্রোটনের মোট সংখ্যা ভর সংখ্যা, তাহলে এটা হবে 1, এটা হলো 2, এটা হলো 3। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের এছাড়াও কিন্তু আইসোটোপ আছে, সেগুলোতে আইসোটোপ ওগুলো পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এগুলো এই তিনটা আইসোটোপের মধ্যে এই দুইটাই মূলত পাওয়া যায়, এইটা খুব একটা পাওয়া যায় না বলে 1 লক্ষ নিয়ে আলোচনা করি, দেখা গেছে 99,915টা এটা প্রোটিয়াম, মাত্র 15টা এটা, তো 99,985টি এইটা, আর 15টা যদি এটা নগণ্য বলা হয়েছে, নগণ্য যেটা গণনা করার উপযোগী নয়। তো এটা পাওয়া যায় না জন্য এই ডিউটেরিয়ামের অক্সাইড D2O, হাইড্রোজেনের অক্সাইড হলো H2O, এটা পানি, আর এটা যেহেতু এর থেকে ভারী, 1 থেকে 2 ভারী, তো ট্রিটিয়াম অক্সাইড যদি T2O পাওয়া যেত তাহলে এটাকেই ভারী পানি বলা হতো। যেহেতু এটা পাওয়া যায় না, এই জন্য D2O কে, ডিউটেরিয়াম অক্সাইড, এটাকে ভারী পানি বলা হয়, আর এটা নর্মাল পানি। এখন একটা জিনিস মনে রাখবা যে একটা মৌলের মৌলিক ধর্ম কিন্তু প্রোটনের উপর নির্ভর করে, নিউট্রনের উপর নির্ভর করে না। যেহেতু এর প্রোটন সংখ্যা একই, কাজের রাসায়নিক ধর্মও একই, এবং যেহেতু এদের নিউট্রন সংখ্যা ভিন্ন, তাতে কিন্তু এদের রাসায়নিক ধর্ম চেঞ্জ হবে না। তাহলে প্রোটন সংখ্যা একই থাকার কারণে আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম একই, আর পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট জায়গায় এদের স্থান। তাহলে আইসোটোপ হচ্ছে একটা পর্যায় সারণীতে নির্দিষ্ট স্থানে থাকে, আইসোটোপ। এবার রাসায়নিক ধর্ম একই, একই মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এগুলো আইসোটোপ। এরপরে আমি আইসোটোন নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আইসোটোন, আইসোবার নিয়ে আলোচনা করি। আইসোবার, আইসো মানে একই, বার মানে এখানে ভর, আইসোবার মানে একই ভর। দেখো আমি টেলুরিয়াম এবং আয়োডিনকে লিখতে যাচ্ছি। টেলুরিয়াম হলো 52, আয়োডিন হলো 53, 127, 127। তো দেখো এই দুইটা মৌল কিন্তু আলাদা, আয়োডিন, টেলুরিয়াম, এই মৌল দুইটা আলাদা, পারমাণবিক সংখ্যা যেহেতু আলাদা, কাজে মৌল আলাদা হবে, কিন্তু এদের দুইজনের ভর একই। যে সকল ভিন্ন মৌলের ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা তো ভিন্ন হবেই যেহেতু মৌল ভিন্ন, যে সকল ভিন্ন মৌলের ভর সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলে, একই ভর। এদের মৌল ভিন্ন, আইসোটোপের কিন্তু মৌলগুলো একই ছিল, আইসোটোপের মৌলগুলো একই ছিল, একই মৌলের পরমাণু আর একটা ভিন্ন মৌলের পরমাণু, একই রকম মানে পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন। পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট জায়গায় স্থান, পর্যায় সারণীতে আলাদা জায়গায় স্থান। তো আমরা জানি একই মৌলের পরমাণু হওয়ার কারণে এটা রাসায়নিক ধর্ম একই, এটা রাসায়নিক ধর্ম ভিন্ন। এগুলো থেকে আমরা পার্থক্য লিখতে পারবো। কি লিখতে পারবো? পার্থক্য আমরা লিখতে পারবো। এরপরে আইসোটোন, আইসোটোন মানে একই, আইসোটোন আমি তোমাদের এটা পড়াচ্ছি 59 পৃষ্ঠা থেকে। মাঝে রাদারফোর্ডের মডেলটা শুধু পড়ানো হয় নাই, কিছু পড়া বাকির জন্য।
তো আইসোটোন মানে একই নিউট্রন, এখানে নিউট্রনের টোন বসানো হয়েছে। তো এই জিনিসটা দেখো, ধরো আমি একটা কার্বন লিখলাম 6, আর একটা কার্বন 6, সরি লিখলাম। তো কার্বন 6 14, না আবার মনে করো অক্সিজেন আছে 8 14, এরকম বলে ভরের কিন্তু মৌল আছে। তো 8 16, সরি। তো এখন আমি যদি 14 থেকে 6 বিয়োগ করি 8, 16 থেকে বিয়োগ করি 8, তাহলে 8। দেখো আমরা এই দুটো কি সংখ্যা? নিউটন সংখ্যা, 8টা নিউটন 8টা নিউটন। তাহলে যে সকল ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সবই ভিন্ন, কিন্তু মৌল ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু তাদের নিউটন সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। আইসোটোনের রাসায়নিক ধর্ম ভিন্ন, পর্যায়সারিত অবস্থানও ভিন্ন। এ হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসো বা সম্পর্কিত আলোচনা।